নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এনআরসি হলে বা এই যে সিএএ রয়েছে, এটা হিন্দুদের জন্য ভালো না খারাপ অনেকেই বুঝতে পারছেন না, বা আরও নানা রকম কোশ্চেন কিন্তু আপনাদের মনে ঘুরছে। তো এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। বাংলাদেশি হিন্দুদের কিন্তু ভয় নেই, তো কেন ভয় নেই? এই সিএর মাধ্যমে তারা কি এনআরসিতে রক্ষা পাবে? এই যে যাবতীয় তথ্য, এরকম নানা রকমের কোশ্চিন কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে আমি খুলে রেখেছি প্রশ্নোত্তরে নাগরিকত্ব সংশোধনী আইন। অর্থাৎ এখানে এই যে নাগরিকত্ব সংশোধনী আইনে কিছু প্রশ্নোত্তর রয়েছে। যেমন এখানে আমরা পরিষ্কার দেখছি, নাগরিকত্ব সংশোধনী আইন পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের এ যাবৎকালের সবচেয়ে বড় উপহার। দুর্ভাগ্যক্রমে এই আইন নিয়ে এক শ্রেণীর মানুষ ধর্মীয় এবং রাজনৈতিক কারণে ক্রমাগত বিরোধিতার মাধ্যমে রাজ্যের মানুষকে কিন্তু ক্রমাগত বিভ্রান্ত করেই চলেছে। যথাযথ প্রচার এবং সচেতনতার অভাবে কিছু কিন্তু মানুষ ভুল যে বুঝছে না এমনটাও নয়। কিছু প্রশ্ন সাধারণ মানুষকে মনে আসছে, কিছু প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে আসছে এবং সেটাই স্বাভাবিক। বিভ্রান্ত দূর করে এই আইনকে নিরপেক্ষ চোখে দেখতে যেসব প্রশ্ন উত্তর খোঁজার সময়, সেটাই কিন্তু আমরা দেখব। সময়ের দাবি দেখুন, এখানে এক নম্বরে যে কোশ্চিন করা হয়েছে সেটা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 জিনিসটা আসলে কি। দেখুন, 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিককে নাগরিকত্ব প্রদানের জন্য 5 রকমের নিয়ম রয়েছে। 1 জন্ম, 2 বংশগত, 3 কিন্তু এখানে রয়েছে প্রাকৃতিকীকরণ, আর 4 রয়েছে এখানে দেখুন নিবন্ধীকরণ, এবং 5 কিন্তু ভারত দ্বারা যে কোনো অঞ্চল অধিগ্রহণ। নাগরিকত্ব আইন এই সংশোধনী মূলত ন্যাচারালাইজেশন বা প্রাকৃতিক কারণে প্রক্রিয়া দ্বারা নাগরিকত্ব প্রদানের জন্য এক প্রকারের সংশোধনী। সহজ কথায় বলতে গেলে যেসব হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন বা খ্রিস্টান 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন, তারা প্রত্যেকে এখন ভারতের কিন্তু স্বাভাবিক নাগরিক। এরপর ওই 3 দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন বা খ্রিস্টান ভারতে আসবেন, তারা 5 বছর ভারতে থাকলেই কিন্তু স্বাভাবিকভাবে ভারতের নাগরিক হওয়ার যোগ্য। ওই 3 দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আসবেন, তারা আগের মতোই কিন্তু 11 বছর ভারতে থেকে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। আসাম, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরার যে সমস্ত উপজাতি অধ্যুষিত জায়গা সংবিধানের 6ষ্ঠ তপশিলের অন্তর্গত, সেখানে কিন্তু এই আইন প্রযোজ্য হবে না। এছাড়া উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যে যেতে গেলে ইনার পারমিট লাগে, সেখানেও কিন্তু এই আইন প্রযোজ্য হবে না। এবার যদি আমরা দেখি দ্বিতীয় কোশ্চেন কি রয়েছে, বলা হচ্ছে নাগরিকত্ব আইন সংশোধন করে সংবিধান প্রণেতাদের অপমান করা হচ্ছে। এটা কতটা সত্যি? দেখুন, একদম ভুল কথা। দেশভাগের সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে কোটি কোটি হিন্দু এবং শিখ ভারতে আসছিলেন। ফলে কারা ভারতের নাগরিক আর কারা নয় সে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে উঠছিল। এই অবস্থায় কিন্তু সংবিধান সভা নাগরিকদের বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না, যার জন্য কিন্তু না পেরে সংসদের হাতে কিন্তু এই দায়িত্ব তুলে দেয় যে পরবর্তীতে নাগরিকত্বের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার। ভারতের সংবিধান পুরোপুরিভাবে চালু হয়ে যায় 1950 সালে 26শে জানুয়ারি থেকে। অন্যদিকে ভারতীয় নাগরিকত্ব আইন 1955 সালে এসে দিনের আলোর কিন্তু মুখ দেখে। অর্থাৎ একথা পরিষ্কার যে নাগরিকত্ব আইন তৈরি করেছিল সংবিধান সভা নয়। সংবিধান সভাই সংসদের হাতে কিন্তু নাগরিকত্ব বিষয়ক যাবতীয় দায়িত্ব ন্যস্ত করেছে। তাই নাগরিকত্ব আইন সংক্রান্ত যে কোনো সংশোধনীর সম্পূর্ণ অধিকার সংসদের হাতে কিন্তু থাকে, এবং যেহেতু এই অধিকার প্রদানের প্রক্রিয়ায় সংবিধান সভার সম্পূর্ণ সম্মতি ছিল, সুতরাং নতুন আইনের তাদের অসম্মান হবার প্রশ্নই নেই। এটা বরং গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করবে। এবার যদি আমরা তৃতীয় নম্বর কোশ্চেন দেখি, এখানে দেখুন তৃতীয় নম্বর কোশ্চেনে বলা হয়েছে হঠাৎ করে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন হলো কেন, বা কেন হলো। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলছে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন হঠাৎ করে হয়নি। এই চাহিদা দীর্ঘদিনের। মনে রাখা প্রয়োজন, ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশভাগের পর রাষ্ট্র হিসাবে ভারত নিজেদের সংখ্যালঘুদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা করলেও পাকিস্তান এবং বাংলাদেশ তা কিন্তু করতে পারেনি।
নিদারুণ নির্যাতনের শিকার হয়ে সেখানকার সংখ্যালঘুদের অবস্থা তাই দিনে দিনে কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে। তাই তারা বাধ্য হচ্ছে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে। এখন প্রশ্ন হলো তারা যাবে কোথায়? খুব স্বাভাবিকভাবে ভারত ছাড়া তাদের কিন্তু যাওয়ার কোনো আর জায়গা নেই। অন্যদিকে ওই তিন দেশের সংখ্যালঘুদের বিশেষত হিন্দু এবং শিখদের ক্ষেত্রে ভারতবর্ষ তাদের স্বাভাবিক বাসভূমি হিসাবে বিবেচিত হয়। ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশ ভারতবর্ষের, তাই নৈতিক কর্তব্য ওইসব দেশের সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা। অর্থাৎ এখানে কিন্তু এটাই বলা হচ্ছে, যেহেতু দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেক্ষেত্রে যারা ওই দেশের সংখ্যালঘু রয়েছে, অর্থাৎ এই যে হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন বা খ্রিস্টান, তারা কিন্তু ভারতের স্বাভাবিকভাবেই কিন্তু নাগরিক হওয়ার যোগ্য এবং স্বাভাবিকভাবে হলেও তাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতে আসার পর কমপক্ষে 5 বছর ধরে কিন্তু ভারতে বসবাস করতে হবে, তারপরে কিন্তু এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এবং যারা নর্মালি সংখ্যালঘু রয়েছে, মুসলিমদের ক্ষেত্রে বলা হচ্ছে বা অহিন্দুদের ক্ষেত্রে বলা হচ্ছে, তারা কিন্তু 11 বছর যাবৎ যদি ভারতে বসবাস করে তারাও কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। তো আশা করি আপনারা এই যে প্রশ্ন উত্তরে নাগরিকত্ব সংশোধনীয় আইন বা নাগরিকত্ব সংশোধনীয় আইন নিয়ে যে 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে গেছেন। এরকম আরও নানা রকমের কোশ্চেনের উত্তর কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আনবো। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আসবে ওখানে ইনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু সরাসরি আপনার ফোনে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।